জ্ঞান ফিরতে নিজেকে রুমে আবিষ্কার করলো উৎসাহ। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। মনে পড়ছে ঐশ্বর্যের থাপ্পড়ের কথা। কি জোরে থাপ্পড় দিয়েছে তাকে। বিছানায় একপাশে বসে আছে ঐশ্বর্য, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফাঁকা ঢোক গেলে উৎসাহ। ঐশ্বর্য উঠে দাঁড়ালো, প্যান্টের পকেটে হাত গুজে রাগান্বিত স্বরে বলল, নেক্সট টাইম আমার থেকে পালানোর চেষ্টাও করিস না। তেতে উঠল উৎসাহ, কিন্তু কিছুই বলতে ইচ্ছে করলো না। ঐশ্বর্যের অত্যাচার আর সহ্য হচ্ছে না, তাই তো চেয়েছিল পালিয়ে যেতে। দুদিন হলো সবে ফিরেছিল, কিন্তু ঐশ্বর্যের যন্ত্রণায় সিদ্ধান্ত নিয়েছিল পালিয়ে যাবে, কিন্তু তাও হলো না। রাস্তার চারিদিকে ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে আছে। জার্মানির এই সুন্দর রাতগুলো যেন আরো সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। সাদা সাদা তুষারগুলো হীরার মতো মনে হচ্ছে। নিজের বদ্ধ রুমে ডিভানের উপর শুয়ে আছে ঐশ্বর্য। এক পা তুলে রেখেছে সেন্টার টেবিলের উপর। আপাতত তার শান্তি চাই। শান্তি পাচ্ছে না। উম্মাদের মতো ড্রয়ার থেকে সিরিঞ্জ বের করে পেশিবহুল বাহুতে পুশ করলো। বারংবার শুকনো অধর দুটো জিভের সাহায্যে ভিজিয়ে নিচ্ছে, ক্লান্ত দেখাচ্ছে তাকে। আজ কতগুলো দিন পর সে উৎসাকে দেখেছে। তার এখনো মনে আছে বাংলাদেশের কথা, যখন প্রথমবার উৎসাকে লাল রঙা পরিহিত গাউনে দেখেছিল সে। অথচ উৎসা এমন কিছু করেছে যা বাধ্য করেছে ঐশ্বর্যকে তার থেকে দূরে সরে আসতে। তবুও ছাড়বে না সে। সে ঘৃণা করে উৎসাকে। কষ্ট দিবে, খুব কষ্ট দিবে। এতটা কষ্ট দেখে যতটা কষ্ট উৎসা তাকে দিয়েছে। দাঁত কিরমির করে বিড়বিড় করে আওড়ালো ঐশ্বর্য, মাই ফাকিং রেড রোজ, ট্রাস্ট মি। আমি ঠিক কি কি করব ধারণা নেই তোমার। ধীরে ধীরে শীতের প্রকোপ বেড়েই চলে। শীতের জামা কাপড় ছাড়া বের হওয়া মানে নিজেকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। ফুরফুরে মেজাজে ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে এলো উৎসাহ। আনন্দে মনটা নাচো নাচো তার। অবশেষে সবাই আবার একসাথে হয়েছে। শহীদ মারা যাওয়ার আগেই সবাই আলাদা ছিল। তিনি হয়তো চলে গিয়ে কিন্তু আবারও সবাইকে এক করে দিয়ে গেছেন। মনিকা চৌধুরী ফিরে এসেছেন। এর মধ্যে আফসানা পাটোয়ারি আর তার এক দফা ঝামেলা হয়ে গেছে। মুখ ভার করে সোফায় বসে আছেন মনিকা চৌধুরী। উৎসাহ গিয়ে পাশে দাঁড়ালো ওনার। বড় মামি। পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকালো মনিকা চৌধুরী। বরাবরের মতো গম্ভীর স্বরে বললেন, কি সমস্যা, কি চাই? ফাঁকা ঢোক গিলল উৎসাহ। আপনি কি এখনো রেগে আছেন? ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো মনিকা চৌধুরী। তোমার কি মনে হয় উৎসাহ আমি রেগে না থেকে আনন্দে থাকবো? ফিক করে হেসে উঠল উৎসাহ। তার হাসিতে খানিকটা চমকে তাকালেন মনিকা চৌধুরী। হাসছো কেন তুমি? নিজের হাসি চাপা রেখে বলল, আপনি রাগলে মানায় না তো। আপনাকে হাসি খুশি ভালো লাগে। উৎসা মেয়েটাকে ভীষণ ভালোবাসেন মনিকা চৌধুরী। বরাবরই তিনি তাকে ঐশ্বর্যের বউ রূপে দেখতে চান। আফসানা পাটোয়ারি ততক্ষণে ব্রেকফাস্ট রেডি করে টেবিলে নিয়ে এলেন। ওনাকে সাহায্য করেছেন কেয়ারটেকার মিস মুনা। সবাইকে ডাক দিয়ে উৎসা নাস্তা করে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। কথাটা বলে অদ্ভুত দৃষ্টিতে তাকালো আফসানা পাটোয়ারি মানিকার দিকে। উৎসা মনিকাকে ফিসফিসিয়ে বলল, চলো বড় মামি, খেয়ে নেবে। মনিকা চৌধুরী নাক ফুলিয়ে রাগান্বিত স্বরে বলল, খাবো আমি, তুমি যাও। উৎসা গা ঘেঁষে বসলো মনিকার। প্লিজ রাগ করো না, এবার অন্তত খেয়ে নাও। আহা, এত জেদ করছো কেন তুমি উৎসা? বললাম তো খাবো না। ঠিক তখনই নিকি আর রুদ্র একত্রে নেমে এলো মনিকার কাছে। বড় মা, তুমি কি চাও না আমরা এখানে থাকি? বিষণ্ণ বুক নিয়ে শুধায় নিকি। মনিকা চৌধুরী কখনো চায় না নিকি আর রুদ্র এখান থেকে চলে যাক। রুদ্র একই টোনে বলে ওঠে, হ্যাঁ বড় মা, বলো, তোমার যদি সত্যি প্রবলেম হয় তাহলে আমরা চলে যাব। তেসরা চোখে তাকায় আফসানা পাটোয়ারি। এই ছেলে মেয়ে বলছেটা কি? না না, তোমরা কেন যাবে? যেতে হলে ওই মহিলাকে যেতে বলো, চলে যেতে। মুখ বাঁকিয়ে বলে ওঠেন মনিকা চৌধুরী। অট্ট হাসিতে ফেটে পড়ে সবাই। একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফসানা পাটোয়ারি এবং মনিকা চৌধুরী দুজনেই। নিকি এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে যেতে লাগলো দোতলায়। আকস্মিক কিচেন থেকে ডেকে ওঠেন আফসানা পাটোয়ারি। কফিটা ঐশ্বর্যর জন্য। ঐশ্বর্য বরাবরই ব্ল্যাক কফি পছন্দ করে। উৎসা একপাশে দাঁড়িয়েছিল, চওড়া হেসে এগিয়ে গেল নিকি। বনু, প্লিজ প্লিজ এই কফিটা দিয়ে আয় না ভাইয়াকে। ঐশ্বর্যের কাছে যাবে ভাবতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রন্ধে রন্ধে।
সে কখনোই কল্পনা করেনি ঐশ্বর্য তার সাথে এমন আচরণ করবে। না আপু, আমি যাব না। এমনিতেই ওই ঐশ্বর্য ভাইয়া আমাকে সহ্য করতে পারে না। নিকি জোরপূর্বক তার হাতে কফিটা ধরিয়ে দিয়ে বলল, প্লিজ প্লিজ বনু, যা প্লিজ। হন্তদন্ত পায়ে কিচেনের দিকে ছুটে গেল নিকি। থমকে দাঁড়িয়ে আছে উৎসাহ, বুঝে উঠতে পারছে না কি করবে। তার মোটেও ভালো লাগে না যখন ঐশ্বর্য তাকে অহেতুক বাজে কথা বলে। তার অকারণ রেগে যাওয়া নিয়েও হাজারটা প্রশ্ন ঘুরপাক খায় মস্তিষ্কে। ছোট ছোট পা ফেলে উপরে সিঁড়ি বেয়ে এগিয়ে গেল উৎসাহ। লম্বা নিঃশ্বাস টেনে নক করলো দরজায়। ভাইয়া, ঐশ্বর্য ভাইয়া, আপনার কফি নিয়ে এসেছি, কাম। উৎসাহ এক বুক সাহস সঞ্চয় করে রুমের ভেতরে পা রাখলো। ভেতরে ঢুকেই চোখ সানা বড়া অবস্থা তার। শুধুমাত্র সাফেদ রঙা টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে সে। ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি পড়ছে। ঘাড় বেয়ে ঘাবড়ে গেল উৎসাহ, হাত কাঁপছে তার। এই বুঝি কফি কাপটা পড়ে যাবে। ভয়ে তড়িঘড়ি করে টেবিলের উপর কফির কাপ রেখে দিল উৎসাহ। ভাইয়া, আপনার কফি। কথাটা বলে পেছনে ফিরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার পূর্বেই ওড়নার টান পড়ল ঐশ্বর্যের। থমকে দাঁড়ায় উৎসাহ। বেইবি। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল উৎসাহ। ওঠ ওষ্ঠ জোড়া আলতো করে ভিজিয়ে বলল, দেখুন প্লিজ ছেড়ে দিন ভাইয়া, আমি কিন্তু। আহ। উৎসাহকে দেয়ালের সাথে চেপে ধরলো ঐশ্বর্য। কেঁপে উঠল উৎসাহ। ডোন্ট কল মি ভাইয়া। উফ, ইটস হার্টিং। কণ্ঠনালী কাঁপছে উৎসার। প্লিজ প্লিজ ছাড়ুন আমায়। বাট এখনো ধরিনি তো সুইট হার্ট, আগে একটু ধরি, তারপর না হয় ছাড়বো। চোখ তুলে তাকালো উৎসাহ, সহসা চোখ টিপে ঐশ্বর্য। লজ্জায় আবারও চোখ নত হয়ে আসে উৎসার। কেন করছেন এমন? প্লিজ লিভ মি অ্যালন। ঐশ্বর্য উন্মাদ হলো। তার অবাধ্য হাত কোটি দেশের কাপড় ভেদ করে নগ্ন উদরে স্পর্শ করে উৎসার। দাঁতে দাঁত চেপে ধরে উৎসাহ। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলে, আই নিড সামথিং। ছাড়ুন লেডি, আই উইশ টু বি ইন্টিমেট উইথ ইউ। নাকের ডগা লাল হয়ে আছে উৎসার, চোখ উপচে পানি আসছে। আপনি একটা খারাপ মানুষ, আপনি সবসময় আমাকে নিয়ে। ডান হাতে উৎসার গাল চেপে ধরে ঐশ্বর্য। রীতিমতো হিসিয়ে বলল, ইয়েস, আই এম রিয়েলি ভেরি ব্যাড বয়। আর আমি সবসময় তোমাকে নিয়ে বাজে কিছু ভাবি, ইভেন কল্পনা করি। এতটা খারাপ কিছু কল্পনা করি যা আন্দাজ আন্দাজ করতে পারবে না। ওষ্ঠজোড়া কেঁপে উঠল উৎসার, সজোরে ধাক্কা দিল ঐশ্বর্যকে। আপনার মতো অসভ্য রিক চৌধুরীকে আমি তো জানে মেরে ফেলবো। ঘাড় বাঁকিয়ে হাসলো ঐশ্বর্য। পিঙ্কি ফিঙ্গার কামড়ে বলল, ডু ইউ লাইক দ্যাট? ঐশ্বর্য ঠিক কি বুঝলালো তা বুঝতে পারছে না উৎসাহ। সে তড়িৎ গতিতে দরজার দিকে ছুট লাগালো, তবে যেতে সফল হলো না একদম। আকস্মিক তার ওড়না টেনে কাউচের উপর এনে ফেললো উৎসাহকে। উপরে চলে এলো তার। ঐশ্বর্যকে এতটা কাছাকাছি দেখে হাসফাস করছে উৎসাহ। শুনুন প্লিজ, আমি চিৎকার করব। উৎসাহকে চিৎকার করার সুযোগটুকু পর্যন্ত দিল না ঐশ্বর্য। ঠোঁট জোড়া আঁকড়ে ধরে তার। প্রথমবারের মতো অনাকাঙ্ক্ষিত স্পর্শে বাকরুদ্ধ উৎসাহ। কথা খুঁজে পায় না সে। ইতিমধ্যে ঐশ্বর্যের পরনের টাওয়াল ঢিলা হয়ে এসেছে। তা বুঝতে পেরেই উৎসাহ ডান হাতে তা চেপে ধরলো। ঐশ্বর্য মনে মনে হেসে ফেলল। পরম আবেশে চোখ দুটো আপনা আপনি বুঝে এলো ঐশ্বর্যের। দীর্ঘক্ষণ পর ওষ্ঠজোড়া ছেড়ে দিল সে। জোরে জোরে হাঁপাতে লাগলো উৎসাহ। তার বেগতিক অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে ঐশ্বর্য। টাওয়াল চেপে রাখা হাতটি দেখে নেশাতর কণ্ঠে বলে, উফ রেড রোজ, ছেড়ে দাও না, আমাকে দেখার সম্পূর্ণ অধিকার আছে তোমার। লজ্জায় কান দিয়ে রীতিমতো গরম ধোঁয়া বের হচ্ছে উৎসার। মিনমিনে গলায় বলে ওঠে, আপনি প্লিজ সরুন, কেউ দেখলে আমাকে খারাপ বলবে, আপনি আমাকে বদনাম করে দিচ্ছেন। উৎসাহ নরম গালে স্লাইড করতে করতে বলল, বদনাম তো তুমি প্রথম থেকে সুইটহার্ট, এখন না হয় আমার জন্য আরেকটু হলে। কথাটার অর্থ বুঝে না উৎসাহ। কিসের এত রাগ, কিসের বদনাম? ঐশ্বর্য উঠে গেল আলমারি থেকে, নিজের শার্ট প্যান্ট বের করে চেঞ্জ করতে লাগলো। উৎসাহ উঠে গেল, এক প্রকার ছুটে বেরিয়ে গেল রুম থেকে। সোনালী সূর্যের প্রথম কিরণগুলো আলতো ছোঁয়ায় জার্মানির সেই সকালে যেন নতুন জীবনের বার্তা বয়ে আনে। হিমশীতল বাতাসে মিশে আছে দূর থেকে আগত পাখির কুজন।
আর শহরের নীলমল রাস্তাগুলোতে ধীরে ধীরে প্রাণ ফিরে আসছে। হাসপাতালের গা গরম ছায়া ত্যাগ করে কেয়া হাঁটছে নিজের ঘরের দিকে। মুহূর্তে ক্লান্তি ও শারীরিক দুর্বলতা রেখা তার মুখমণ্ডলে লুকিয়ে থাকলেও চোখে আছে এক আদম্য আশার আলো। তার সাথে পুরোটা সময় ছিল জিসান আর রুদ্র। জিসান কথা বলছে তার গ্র্যান্ড মাদারের সাথে। রুদ্র রুমে এলো কেয়ার, দরজায় নক করে বলল, আসবো? কেয়া ঘাড় ফিরিয়ে দেখলো দরজার দিকে। কালো শার্ট, তার উপর ব্লেজার পরেছে। আসুন। রুমে ঢুকেই কেয়াকে সম্পূর্ণ অবলোকন করলো রুদ্র। কি একটা ভেবে সপার থাপ্পড় বসিয়ে দিল তার গালে। মাথা ভন ভন করে ঘুরছে তার। ঘটনার আকস্মিকতায় হতভম্ব কেয়া। ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া কতটা টেনশন করেছে সবাই? কেয়ার থেকে বয়সে 1 বছরের ছোট রুদ্র, অথচ কেয়াকে দেখে মনে হবে রুদ্রর সামনে সে বাচ্চা। হাউ ডেয়ার ইউ টাচ টু মি? ভুলে গেছেন আমি আপনার বড়? রুদ্র ভুরু বাঁকালো। ভালো চাইলে চুপ করো ডিয়ার সিনিয়র, নয়তো আরেকটা পড়বে কানের নিচে। রুদ্রের আচরণে হতবাক কেয়া। গায়ে জ্বলন, গালে জ্বলন আর অন্তরের ব্যথা দুটোই অশ্রু হয়ে আঁখি বেয়ে গড়িয়ে আসছে। রুদ্র ভাবে রুম থেকে বেরিয়ে এলো। সে আর থাকেনি, চলে গেছে হোম থেকে। কিছুক্ষণ পর এলো জিসান। কেয়াকে কাঁদতে দেখে বলে উঠল, ড্রামা কুইন, কাঁদছিস কেন? বিছানার উপর থেকে কুসুম তুলে জিসানের মুখের উপর ছুঁড়ে ফেললো কেয়া। স্টুপিড, তোর জন্য আজকে এটা হয়েছে জিসান। আহাম্মক বলে গেল জিসান। সে করলোটা কি? গার্ডেন থেকে মৃদু হাওয়ায় ভেসে আসছে সদ্য ফোটা ফুলের মিষ্টি সুবাস। যেন কোনো অনুভূতি সুরভিত চাদর ধীরে ধীরে ঢেকে দিচ্ছে পুরো রাজপ্রাসাদটাকে। জুঁই, বেলি আর রজনীগন্ধার ঘ্রাণ মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় আবেশ। রাত এখন প্রথম প্রহরের আকাশে জ্যোৎস্না ঝরে পড়ছে নিঃশব্দে। প্যালেসের মার্বেল ট্যারেসে দাঁড়িয়ে আছে উৎসাহ। সোনালি চাঁদের আলোয় তার মুখমণ্ডলে পড়ছে এক অলৌকিক প্রাণবন্ত ভাব। চোখে একরাশ প্রশান্তি, ঠোঁটে হালকা হাসির রেখা। আজকে তার আনন্দের দিন, কারণ ঐশ্বর্য বাড়িতে নেই সেই সকাল থেকে। সেই সকালে ঐশ্বর্যর সাথে দেখা হয়েছিল উৎসার। তারপরে ফর্মাল শার্ট প্যান্ট পরে বেরিয়ে গিয়েছে সে। পুরোটা দিন কি শান্তি শান্তি লাগছে তার। ঐশ্বর্য রিক চৌধুরী এমন একটা নাম যেটাকে এক সময় ভীষণ ভালোবাসো উৎসাহ। সে যে ছিল কিশোরী কন্যা, যৌবনে পা দেওয়া তখনও বাকি, কিন্তু ওই বয়সে এক সুদর্শন সুপুরুষকে ভালো লেগেছিল তার। তার ভাইয়া ঐশ্বর্য, যে কিনা তার খুব কাছের ছিল, যার কাছাকাছি গেলে একরাশ লজ্জা ঘিরে ধরতো তাকে। কিন্তু সেই মানুষটাই যখন আঘাতে আঘাতে আহত করে, তারপর সবকিছু ছেড়ে ছুড়ে দূরে ফেলে দেয়, তখন কি আর তাকে ভালোবাসা যায়? হয়তো যায় না। আর না হলে উৎসাহ বোধ হয় এখনো তাকে ভালোবাসে, তবে সেই ভালোবাসাটুকু চাপা পড়ে গেছে অভিমানে গড়ে ওঠা পাহাড়ের নিচে। ভাবনায় মগ্ন উৎসাহ শিউরে ওঠে, খিচিয়ে বুঝে আসে আখি যুগল। হো হো শব্দে কেঁদে ফেলল মেয়েটা। কাঁধের ওড়না অবহেলায় লুটিয়ে পড়ে নিচে। বলিষ্ঠ হাত জোড়া কোমর টেনে নিজের কাছে আনে তাকে। তার নগ্ন পিঠে স্পর্শ করে ঐশ্বর্যর বুক। ইউর স্মেল লাইকস মাইন বেবি। কেঁপে ওঠে উৎসার অন্তর, চোখের পাতা কাঁপছে তার। কম্পিত ওষ্ঠজোড়া বলে ওঠে, আপনি তো এমন ছিলেন না, তবে কেন এমন হলেন? পরক্ষণে ব্যথায় কোকিয়ে উঠল উৎসাহ। উদরে বলিষ্ঠ হাতের চাপে ব্যথায় ছটফট করে মেয়েটা। আমি এমন হয়েছি, রিজন হচ্ছিস তুই রোজ। আমার এমন হওয়ার পেছনে তুই দায়ী। ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইটস হার্টিং বেবি। এভাবে বললে অনেক ফিলিংস আসে। উৎসাহ নিশ্চুপ, কি ভাবছে কে জানে, অথচ ঠিকই পিছিয়ে যাচ্ছে। এক পা দুপা করে পেছোতে পেছোতে চেপে গেল দেয়ালের সাথে। আটকা পড়ে ঐশ্বর্যের হাতের বাঁধনে। ঐশ্বর্য নিশুতে রাতে একা টেরেসে ঐশ্বর্যর সাথে রয়েছে সে। নজর গেল টেরেস থেকে নামার দরজার দিকে। বন্ধ রয়েছে অবশ্য, সেটা করেছে ঐশ্বর্য। ঐশ্বর্য এগিয়ে এলো আরো কাছে, একদম উৎসার নিকটে। এতটা নিকটে যে তার নিঃশ্বাস উপচে পড়ছে উৎসার মুখের উপর। শ্যাল আই ডু সামথিং? চোখ তুলে ঐশ্বর্যর চোখে তাকায় উৎসাহ। আজ তার চোখে মুখে অদ্ভুত ব্যাকুলতা। সহসা দৃষ্টি সরিয়ে নিল উৎসাহ। তাকাবে না পাষণ্ড পুরুষের দিকে। ঐশ্বর্য চোখে হাসে, উপরের ঠোঁট দ্বারা নিম্নাষ্ট কামড়ে ধরে। আবারও তাকে বাধ্য হয়, আবারও
তাকাতে বাধ্য হয় উৎসাহ। তার দিকে দৃষ্টি রেখে নিচের দিকে ঝুঁকে পড়ল ঐশ্বর্য, হাঁটু গেড়ে বসে উৎসার সামনে। উৎসাহ তার চোখের দিকে তাকিয়ে আছে অপলক। ঐশ্বর্য হুট করে একটা কাণ্ড ঘটিয়ে বসে, কোমর টেনে মেয়েধীন উদরে ঠোঁট ছুঁয়ায় তার। শিউরে ওঠে উৎসাহ, পরনে তার নেভি ব্লু কালারের লেডিস টি শার্ট আর জিন্স প্লাজো। গলায় পাতলা একটা ওড়না জড়িয়েছিল, যা ইতিমধ্যে ফেলে দিয়েছে ঐশ্বর্য। দাঁত দিয়ে কামড়ে টি শার্ট উপরে তুলে ঐশ্বর্য। তার অনাকাঙ্ক্ষিত স্পর্শে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে উৎসার, তবুও থামে না ঐশ্বর্য। নগ্ন উদরে চুম্বনে চুম্বনে ভরিয়ে তোলে। তার এহেন স্পর্শ না চাইতেও নিঃশ্বাস ভারী হয়ে আসছে উৎসার। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ দুটো বুজে সহ্য করে নেয়। কম্পিত ডান হাঁটতে চলে যায়, ঐশ্বর্যের গোছানো চুলগুলো খামচে ধরে। কন্ট্রোললেস ঐশ্বর্য বেগতিক স্পর্শে অস্থির করে তোলে উৎসাকে, ভিজিয়ে দেয় উৎসার উদর। ক্ষণ ক্ষণ দন্ত দ্বারা চিহ্ন তৈরি করে নিজের নামে। মিনিট দশেক পর উঠে দাঁড়ালো নিজেই। উৎসা কাঁপছে তখনও। নতমস্তকে হুট করে শব্দ করে কেঁদে ফেলল সে। ঐশ্বর্য হাসলো, ফিসফিসিয়ে বলল, হোয়াই আর ইউ ক্রাইং রেড রোজ? কেন করছেন এমন বলুন না। কি করেছি আমি? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? বলুন কিসে কষ্ট দিয়েছি। আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। ঐশ্বর্যর গভীর চোখ দুটো লালচে হয়ে আসে, রাগে গজগজ করতে করতে টেরেস থেকে নেমে গেল। উৎসাহ দাঁড়িয়ে আছে ঠায়। কেন এমন করছে ঐশ্বর্য? তার কিচ্ছু জানে না উৎসাহ। কখনো জানতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে তার। কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে উৎসার ঐশ্বর্যকে জড়িয়ে ধরে বলতে, আপনি এমন করবেন না, কষ্ট হয় আমার। চলবে ইনশাআল্লাহ।